আমি একটা গল্প দিয়ে আরম্ভ করি। আমি গল্পই বলতে পারি, আর কিছু কিন্তু পারি না, তাও পারি না। তো সেটা হচ্ছে, এটা বছর 30 আগের গল্প। এটা আমি টেলিভিশনে একবার দেখিয়েছিলাম, যে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় প্রচন্ড ঝগড়া হয়। সব স্বামী স্ত্রীর মধ্যেই বোধহয় হয়, তাই না? কারণ দুজন একরকম, এরকম স্বামী স্ত্রী আমি প্রায় দেখিনি। একজন হয়তো এই ফ্যানের বাতাস বা এসির বাতাস গায়ে লাগলেই তার নিউমোনিয়া হয়, আরেকজন হয়তো ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতেই পারে না, এবং দুজনের মধ্যে লেগে যায় ফ্যান নিয়ে গোলমাল। তো এখানে গোলমালটা বেঁধেছে দুজনের মধ্যে, এবং একদিন প্রচন্ড গোলমাল হয়ে গেল একটা বিড়াল নিয়ে। স্বামী বিড়াল ভালোবাসেন এবং উনি একটা বিড়াল পালেন। স্ত্রী ভালোবাসেন না, বিড়াল নোংরা, বিড়াল খাবারে মুখ দেয়, বিড়াল এটা করে, বিড়াল সেটা করে, তারাও এক বিড়াল, এই বিড়াল আমি দেখতে চাই না, আমার ঘৃণা হয়, নানান কথা। তো এখন এটা মানে এমন অবস্থা হয়েছে শেষে, যে শেষ পর্যন্ত যেদিন প্রচন্ড ঝগড়া হয়ে গেল, সেদিন ঠিক হলো, স্বামীও রাজি হলেন যে বিড়াল আর থাকবে না এই বাড়িতে। তখন স্ত্রী একটা ছালা নিয়ে আসলেন, ছালার মধ্যে বিড়ালটাকে ভরলেন। তারপর দেবরকে ডাকলেন, বাড়িতে দেবর ছিল, তাকে ডেকে ওই ছালার মুখ ভালো করে বন্ধ করে বললেন যে এবার এই বিড়ালকে ওই বুড়িগঙ্গার ওপারে, তার ওপারে ধলেশ্বরী, তখন কিন্তু এইসব এই পদ্মা ব্রিজ ট্রিজ ছিল না, রাস্তা টাস্তা ছিল না, এ বড় দূরের রাস্তা, তার উপরে ধলেশ্বরী, তার ওপারে পদ্মা, সেই পদ্মার ওপাশে ফেলে দিয়ে আসো। যদি না পারো তাহলে আর এই বাড়িতে ফিরবে না, একটা দাঙ্গা লেগে যাবে। তো যা হোক, সেই ছেলে গেছে, পদ্মার পার হয়নি, পদ্মা বড় বিশাল নদী, তো ধলেশ্বরীর উপরে ফেলে চলে এসছে। তারপরে সে আর আসে না। সে গেছে 12টার সময়, তার 5টা 6টার মধ্যে চলে আসার কথা, 7টা বাজে সে আসে না, 8টা বাজে আসে না, 10টা বাজে আসে না, 12টা বাজে আসে না, 2টো বাজে সে আর আসে না, হয়তো আসবেই না। স্বামী তো ক্ষিপ্ত, তুমি বিড়ালকে তাড়িয়েছ, আমার ভাইটা পর্যন্ত শেষ করছো, কেমন আজ তোমার কি একদিন, কি আমার একদিন, ইত্যাদি ইত্যাদি যা বলে, বলে টোলে, মানে যখন তাদের ঝগড়া আবার তুঙ্গে, সেই সময় দেখা গেল যে সেই ভাই এরকম করতে করতে প্রায় মৃত, জীবন মৃত, এসে ধপাস করে মেঝের উপরে পড়ে গেল। কি হয়েছিল রে তোর, কোথায় গিয়েছিলি, দেরি হলো কেন? বলে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তা আসলি কি করে তাহলে? বলে যে বিড়ালটার পিছনে পিছনে। হ্যাঁ, তো তোমরা তো জানো যে বিড়ালের একটা আশ্চর্য গুণ আছে, বিড়াল কিন্তু প্রভুভক্ত নয়। আমরা মনে করি, আমরা যারা বিড়াল পুষি তারা মনে করি যে বিড়ালটা আমাকে বোধহয় চেনে, আমাকে জানে যে আমি তার রক্ষক, ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু নয়, বিড়াল প্রভু চেনে না। বিড়াল চেনে ঘর, বিড়াল চেনে বাড়ি, আর প্রভুকে চেনে কে? কুকুর। কেমন? আর একটা প্রাণী আছে যাকে আমরা একেবারে সব সময় গালাগালি করি,
ওই প্রাণীকে যত না গালাগালি করি, মানুষকে তার চাইতে বেশি গালাগালি করি। কি সেই প্রাণীটা? হ্যাঁ, ঠিক বলেছেন। এখানে সেই সংখ্যা কি অনেক? নাহলে এত জনে একবারে বলে উঠল কি করে? প্রত্যেকেই বোধহয় শুনেছে কারো না কারো কাছ থেকে, অন্তত আমি যে বহুবার শুনেছি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই গাধার কিন্তু একটা আশ্চর্য ক্ষমতা আছে, সে ভয়ঙ্করতম পাহাড়ে উঠে যেতে পারে। কারণ গাধা হচ্ছে সেই প্রাণী যে তার 4 পা কোথায় পড়ছে সে সেটা বুঝতে পারে, জানে। কেমন? তো এক একটা প্রাণীর এক একটা বৈশিষ্ট্য আছে, শক্তি আছে। কুকুরের এক শক্তি, কুকুর ওই যে সেই কুকুরের প্রভু ভক্তির তো কোনো শেষ নাই গল্পের। একবার ইটালি থেকে এক সৈন্য গাড়িতে করে চলে গেল তার কুকুরটাকে রেখে স্টেশনে, যুদ্ধে চলে গেল। কুকুরটা বসেই থাকলো যে কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে। কিন্তু সে ভদ্রলোক তো যুদ্ধে মারা গেছেন, উনি তো আর ফিরবেন না। কুকুরটা তো জানে না, বসে থেকে থেকে ওইখানেই সে মারা গেছে। সব প্রাণীরই প্রায় দেখা যাবে যে একটা না একটা অসাধারণত্ব প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে। কেমন? কিন্তু মানুষের কি আছে? মানুষ কিন্তু একটা শক্তি নিয়ে জন্মায় না, আর সব প্রাণী কিন্তু মোটামুটি ভাবে একটা শক্তি নিয়ে জন্মায়। ওটা হচ্ছে সিঙ্গল ট্র্যাক এবং এটা 1 ডাইমেনশনাল, যারা প্রশ্ন করে না। কেমন? তো এখন আমাদের মানুষের মধ্যে অনেক রকম, এক একজন এক এক দিকে আগ্রহ থাকে। কেমন? আমার ছোটবেলায় আগ্রহ ছিল পুকুরে গোসল করার। নামলে আর 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা আর উঠি না। বাড়ির লোকেরা ভাবে যে বোধহয় মারা গেছে পুকুরের মধ্যে। কেমন? শুধু সাঁতরাইতে ইচ্ছা করত। আর সেই সময় তারই কাছাকাছি সময়ে ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়ে গেলেন। তা আমাদের ভেতরকার গোপন ব্রজেন দাসও একটু আশান্বিত হয়ে উঠল যে আরো 2 ঘন্টা বেশি সাঁতরালে হয়তো ইংলিশ চ্যানেল পর্যন্ত যাওয়া যেতে পারে। তখন তো কিছুই বুঝি না, স্কুলে পড়ি। স্পোর্টস ভালো লাগতো, বেরিয়ে যেতে ভালো লাগতো। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, কোথাও আমার হ্যাঁ নেই মানা, তারপরে মনে মনে। আরে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে কেন হবে? সত্যি হবে। যদি আমি হারিয়ে যেতেই চাই, আমি বেরিয়ে যাব, তারপরে দেখা যাবে কি হয় না হয়। আমার মেজ বোন নাচতো, সেই যে সকালে উঠে তার নাচ শুরু হতো আর থামে না, সে আরো বেশি নাচে। এবং সত্যি সত্যি সে একসময় অনেক নেচেছিল এবং ওইদিকে যায় নাই। কি করে তার মনে হলো তার ডাক্তার হওয়া উচিত, সে ডাক্তারিতে গেল, সেখানেও সে খুব ভালো করেছিল। কিন্তু এই যে ইচ্ছা, আমার আমার হৃদয় চায়, আমার শরীর চায় এবং সেই আনন্দ আমি চাই, এটা যদি কারো মনের মধ্যে আসে তাকে কোনোদিন বাধা দিতে নাই। মানুষের আনন্দকে কোনোদিন বাধা দিতে হয় না, যেটা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান আনন্দকে বাধা দেবে। কেমন? তোমার পড়তে ইচ্ছা করে ইতিহাস, তোমাকে বলে অ্যাকাউন্টেন্সি পড়। আমি সাহিত্য পড়ব, সব ঠিক। আমার মামা
সেই ব্রিটিশ আমলে পিএইচডি করে আসা, তাকে আমরা বিরাট কিছু মনে করতাম, যে ব্রিটিশ আমলে 15 জন স্কলারশিপ পেয়েছে সারা ইন্ডিয়া থেকে, আর উনি তার মধ্যে একজন, বিরাট লোক। আমাকে বললেন, দেখ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হ, অনেক টাকা, গাড়ি বাড়ি, অমুক তমুক। আব্বা আমাদের কাছে কোনোদিন বলেন নাই যে তোর পড়ে কি হবে। আমরা ভাবতাম বাসায় ভাই বোনরা, যে খেতে হয় যেরকম, খেলতে হয় যেরকম, তেমনি পড়তে হয়। এর যে আবার কোনো উদ্দেশ্য আছে, চাকরি আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, সুন্দরী স্ত্রী আছে, হ্যাঁ, এটা তো আমার অজানা ছিল। মামা প্রথম আমার কানের মধ্যে দিলেন। এবং শেষেরটা একটু বেশি করে বোঝালেন। তবুও আমার মন ওদিকে যায় নাই। কিন্তু এমন সময় এক গণক আসলো আমাদের বাসায়, সবার হাতটা দেখলো, আমার হাত দেখে বলল, আরে তুমি তো টাকার উপরে গড়াগড়ি খাবে হে। তারপরে দিনে এবং রাতে, ঘুমের মধ্যে এবং জাগরণে, আমি আমার তোষকের নিচে গজগজ খচখচ টাকার গজগজ খচখচ শব্দ শুনতে পেতে। কেমন আমি যে তাদের কথা মতো কমার্সে ভর্তি হয়ে কি যে যন্ত্রণা, মানে কোন রকমে প্রাণ নিয়ে শেষে আবার পাশও করে গেলাম। কিন্তু লাভ হলো কি? লাভ হলো যে আমি ধরে নিয়েছিলাম নিশ্চিত ফেল আমাকে কেউ ঠেকাতে পারবে না। সুতরাং বাসায় তো আর থাকা হবে না। আমি একটা সাইকেল জোগাড় করলাম এবং আমার ছোট ভাইও আমার সঙ্গে গেল, আরেকজন জোগাড় করলাম, 3 জনে বাংলাদেশ ভ্রমণে বেরিয়ে পড়লাম। এবং আমার ছোট ভাই, ও এখন অভিনয় করে না, কিন্তু এক সময় ওর খুব নাম ছিল, আল মনসুর, হয়তো, হ্যাঁ, আল মনসুর। সে আবার একটা পিস্তলের শব্দ করলো, দ্রুম করে। পিস্তল মানে নকল, কিন্তু আওয়াজ করলো। এবং আমাদের যাত্রা শুরু হলো। 80 মাইল যাওয়ার পরে একজন পড়ে গেল। 250 মাইল যাওয়ার পরে আরেকজন পড়ে গেল। কিন্তু আমি ছাড়ি নাই। জীবনে কোনো জিনিস ছাড়তে হয় না, কেমন। তারপরে আমি সাইকেল নিয়ে বেরোলাম। বেরিয়ে বাংলাদেশের 2/3 ঘুরে বাসায় গেলাম। কেমন, শুধু চিটাগাং হিল ট্র্যাক্স এবং সিলেট টিলেট এইসব দিকে গেলাম না, কারণ পাহাড় আমি চিনি না। কিন্তু এই দিকে তো কি বলছে আব্বা, ওই তখন ওটা পাস, দেখি যে পাস করে ফেলেছি, আমি ইউনিভার্সিটিতে আসব, আব্বা আমাকে বাসে তুলে দেবেন। তো যে দেখি যে বাস আধ ঘন্টা লেট। তা আমি আর আব্বা হাঁটছি পাশাপাশি। তা আব্বা আমাকে বললেন যে, দেখ, আমাদের সবার এইখানে একটা লোক থাকে, এই বুকের এই বাম পাশে, সে কথা কয়, তার গলার স্বর শোনা যায় কান পাতলে। যখন কোনো ক্রাইসিস হবে, কোনো সংকট, কোনো বিপদ, কোনো বিপর্যয়, তখন তাকে জিজ্ঞেস করবি যে কি করব। সে যা বলবে সেই পথে চলে দেবে। সেখানে তোর বাবা নাই, তোর মা নাই,
তোর ভাই নাই, তোর বন্ধু নাই, আত্মীয় নাই, কেউ নাই। সেখানে তুই আর তোর স্বপ্ন। তুই সেখানে একা। আমার মনে আছে, আমি লিখেছি আমার বইয়ের মধ্যে, তুই সেখানে একা, রাজার মতন একা। যদি একবার রক্তের মধ্যে কোনো জিনিস এসে যায়, তাকে চেজ করতে হয়। হ্যাঁ, 50 মাইল হোক, 80 মাইল হোক, 150 মাইল হোক স্পিডে, ওই হিন্দি সিনেমার পুলিশের গাড়ি যেরকম ওই ডাকাতের গাড়িকে ছাড়ে না, কিন্তু ডাকাত কত রকম কিছু করে, ওই ও গাড়িও আবার দেখি সে পিছনে পিছনে আছে। কেমন? তা এখন আমার বিশ্বাস যে যার যা অন্তরে চায়, যে যা জিনিস রক্তের মধ্যে নিয়ে জন্মেছে, সে তাই করুক, সে ওইখানেই শ্রেষ্ঠ হয়ে যাবে। কেমন? তা এখন তোমার কেউ গান গায়। আমি আমাদের বাসায় একবার দুজন গায়ক এসেছিলেন, তোমরা তাদের নাম জানো না এখন আর। একজন মুমতাজ উদ্দিন, ওই যে পিলু মমতাজের বাবা, আর বেদার উদ্দিন। 3টা দিন তারা আমাদের বাসায় ছিল, সারাক্ষণ গান গাইল। গান, গানের পরে গান, গানের পরে গান, পাগলের মতো গান গেয়ে যাচ্ছে। তার রক্তের মধ্যে আছে গান, সে তো থামতে পারবে না। হেমন্ত মুখার্জি, একবার আমরা তখন কলকাতায় পার্ক সার্কাসের মাঠে হেমন্ত মুখার্জিকে আনা হয়েছে গান গাইবেন, আরো অনেক গায়ক আছে, তারা গাইলেন। হেমন্ত মুখার্জি 9টার সময় আরম্ভ করলেন যে করলেন, সারা রাত গান গেয়ে সকাল 8টার সময় শেষ। দেখো, পাগল না হলে পৃথিবীতে কিছুই করা যায় না। কেমন? যার মাথা ঠিক আছে, স্ক্রু টাইট আছে, তাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, নজরুল ইসলামের কবিতার মধ্যে আছে না, যে আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে। মানে কি? আমার রক্তের মধ্যে কি আছে আমি টের পেয়েছি। আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি উন্মাদ, আমি উন্মাদ। এই উন্মত্ততা ছাড়া আজকে পৃথিবীটা এমন ভাবে তৈরি হয়েছে যে উন্মাদ হওয়া আর সম্ভব না। তো এই উন্মত্ততাটা লাগে। হেমন্ত মুখার্জি সারা রাত গান গাইলেন, একটা গান শেষ হচ্ছে তো আর একটা গান এসে যাচ্ছে। সমুদ্রের ঢেউ যেমন একটা এরকম এসে পড়ে, তারপরে পরে আবার আরেকটা আসে, আবার আরেকটা আসে। ওই রকম হৃদয় যদি না থাকে, কেমন? তোমরা তো পুরস্কারের জন্য এরকম এরকম করছো এখন বসে বসে, কেমন? মানে পুরস্কারের জন্য পাগল। এই পুরস্কার পাগল দিয়ে হবে না, এটা তো গৌরবের জন্য তুমি এসছো, নেশার জন্য তো তুমি আসো নাই। কেমন? একটা কিছু করতে হবে, কিছু মনে করো না, হ্যাঁ, একটা কিছু করতে হবে। আমাদের ক্রিয়েটিভিটি এটা চাই, সেটাতে। কিন্তু তুমি তাকে, তোমার নিজেকে জিজ্ঞেস করো যে তোমার আত্মা কি চায়, তোমার স্বপ্ন কি চায়, তোমার জীবন কি চায়। হ্যাঁ, সেইটা দেখো, সেইটাকে অনুসরণ করো, নিজেকে অনুসরণ করা। আমাদের জীবনটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। রাজপ্রাসাদে যেমন হাজার হাজার ঘর থাকে, আমাদের জীবনের মধ্যে হাজার হাজার ঘর আছে। সেই ঘরের মধ্যে থেকে কোন ঘরে তুমি সবচেয়ে আনন্দে থাকবে খুঁজে বের করো, এইটুকু শুধু তোমার কাজ। তারপরে সেইখানে চলে যাও। তুমি যে কোনো জিনিস দিয়ে বড় হতে পারো। আমাদের ধারণা এই সাবজেক্টে গেলে এটা হবে, ওই সাবজেক্ট, যে কোনো জিনিস দিয়ে পৃথিবীতে বড় হবে। এবং যেটা ইচ্ছা করে করো জীবনে, ভালো খারাপ, মানুষের কথা, সমালোচনা, হাস্য, উপহাস, কিচ্ছু শুনো না।
আমার মামা, যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আমি যখন বাংলা পড়তে গেলাম উনি এমন শক্ত হলেন, বলে তুই শেষ পর্যন্ত আমাকে বললেন তুই টিকি রাখ, টিকি, পণ্ডিত তো হলি বাংলার, এখন টিকি রাখ। এবং বললেন যে তোর ব্যাপারে আমার কোনো দুঃখ রাগ নাই, কিন্তু তোর ব্যাপারে আমি আর কোনো দিন ইন্টারেস্ট নেব না। এইভাবে 18 বছর উনি আমার সঙ্গে আমার কোনো ব্যাপারে উনি আসেননি। কিন্তু এমন একটা সময় আসলো যখন ওনাকে মানুষ পরিচিত করতে লাগলো যে উনি হলেন আব্দুল্লাহ হুসাইনের মামা। কেমন? তখন মামা আমাকে বললেন যে তুই বোধহয় ঠিকই করেছিলি রে, 18 বছর পরে। কিন্তু নতুন কিছু ওই যেটা লোকেরা করে গেছে, ওইটা করলে কিন্তু হবে না, একটু আলাদা। এটা দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো, নাকগুলো সব কাটো, কানগুলো সব ছাটো। নতুন তো, নতুন না? আমাদের সব নাক আছে, সুতরাং এটা তো পুরনো, নাক থাকা তো পুরনো ব্যাপার। নাকগুলো সব কাটো, নতুন, কানগুলো সব ছাটো। সব যাচ্ছিল, কান নাই দুই দিকে। এইটা চাই। পা গুলো সব উঁচু করে মাথা দিয়ে হাঁটো, হামাগুড়ি দাও, লাফাও, ডিগবাজি খাও, ওড়ো, কিংবা চিৎপাত হয়ে পা গুলো সব ছোড়ো। পাড়ার থেকে পড়ো, সমুদ্রে দাও ডুব, মারবে না হয় মরবে, একটা নতুন হবে খুব। নতুন রকম বাঁচো কিংবা নতুন রকম মরো, নতুন কিছু করো, একটা নতুন কিছু।